নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্রের কনক শাস্ত্র। কনক শাস্ত্রের 1 থেকে 20 অধ্যায় পড়া হয়ে গেছে। আজ 21 অধ্যায় শুরু করি। 21। গতকাল অতিথি নিবাসে ফেরার পর থেকে চাণক্য একান্তেই থেকেছেন। বেশিরভাগ সময়েই কাটিয়েছেন পদ্মাসনে বসে ধ্যানমগ্ন অবস্থায়। জীবসিদ্ধি ওকে প্রশ্ন করে বিরক্ত করেনি। সে একটা কথা বুঝতে পেরেছে যে চাণক্য রহস্যের সমাধান করে ফেলেছেন। কালকেই তিনি সমাধানের শেষ সূত্র পেয়েছেন। জীবসিদ্ধি নিজের ঘরেই থেকেছে। সেও সারা দিন ভেবেছে। ভেবে যতবারই তার মনে হয়েছে যে একটু হলেও কিছু রহস্যের জট সে নিজে খুলতে পেরেছে, ততবারই আবার জড়িয়ে গেছে জট। বিকেলে আবার একাই একটু হাঁটতে বের হয় জীবসিদ্ধি। খোলা হাওয়ায় মস্তিষ্কের দরজা খুলে যাবে সেই আশায়। প্রাঙ্গণে চলতে চলতে আজ অবধি ঘটা প্রতিটা ঘটনা প্রথম থেকে সাজানোর চেষ্টা করে সে। সবার প্রথমেই আসে 1 বছর আগে আচার্য বিন্ধ্যাচলের হত্যা। আচার্য বিন্ধ্যাচলকে কেউ তার বাড়িতেই পেছন থেকে মাথায় আঘাত করে হত্যা করে। হত্যাকারী নিশ্চয়ই আগে থেকে ভেবে রেখেছিল যে সে হত্যা করবে, কারণ হত্যা করার জন্যে একটা ভারী ধাতব ডান্ডা সে নিজের সঙ্গে নিয়ে এসেছিল। হত্যা করে সেই অস্ত্র এবং মৃতদেহ টেনে নিয়ে গিয়ে বাড়ির পেছনে একটা পরিত্যক্ত কুয়োয় ফেলে দেয়। তারপর সে ফিরে আসে এবং বেশ কিছু সমসাময়িক নথি আগুনে নিক্ষেপ করে। হত্যাকারী চায়নি যে কেউ তার নতুন গবেষণাগার বিষয়ে অবগত হোক। এরপরে সে বিন্ধ্যাচলের কিছু জিনিস একটা কাঠের পেটিতে ভরে নিয়ে গিয়ে দূরে একটা জঙ্গল ঘেরা খাদে ফেলে দেয়, যাতে সবাই ভাবে যে জিনিসপত্র নিয়ে আচার্য বিন্ধ্যাচল প্রাঙ্গণ ত্যাগ করেছেন। এর পরের ঘটনা প্রায় মাস 6 পরের। একজন ছাত্র নাম মনীন্দ্রনাথ আত্মহত্যা করে। যদিও গতকাল আচার্যর প্রতিক্রিয়া দেখে সন্দেহ হয় যে এটা হয়তো আত্মহত্যা নয়। এই ঘটনার সঙ্গে বাকি সব কিছুর কোনো মিলই ভেবে পাওয়া যাচ্ছে না, শুধু একটা বিষয় ছাড়া। এই আত্মহত্যা বা হত্যাটা যেদিন হয়েছিল সেই দিন ছিল অমাবস্যা। আর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটা এর পরবর্তী অমাবস্যার রাতেই ঘটে। 4 জন ছাত্র গোপনে একটা অজানা তন্ত্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করে, কিন্তু তাতে ব্যর্থ হয়। সেই রাতে তারা প্রচণ্ড ভয়ঙ্কর কিছু দৃশ্যও দেখতে পায়। এর ফলে 4 জনের মধ্যে 3 জন উন্মাদ হয়ে গেছে, আর 4র্থ জন ভীত হলেও এখন অনেকটা সুস্থ। এখানেও আরও একটা প্রশ্ন থেকে যায় জীবসিদ্ধির মনে। 4 জনের মধ্যে 1 জন শুধু কিভাবে সুস্থ হলো? এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়ের ওপর অজানা ভয়ের ছায়া নেমে আসে। একে একে অনেকেই তাদের ভয় পাওয়ার এবং ভয়ঙ্কর দৃশ্য দেখার কাহিনী নিয়ে এগিয়ে আসে। সকলের ধারণা হয় যে ওই রাতেই অসফল তন্ত্র সাধনার ফলে অভিশাপ নেমে এসেছে সকলের ওপর। যদিও এখানে উল্লেখযোগ্য যে আচার্যর তদন্তে অন্য তথ্য উঠে এসেছে। তিনি জেনেছেন যে অনেকেই এই ঘটনার আগে থেকেই অবসাদ, অনিদ্রা এবং অজানা আতঙ্কে ভুগছিলেন। এটার কারণ কি জানা নেই। এরপর আরও একজন আচার্যর মৃত্যু ঘটে, আচার্য ভীমরজ। বৃদ্ধ মানুষটি নিজের বাড়িতে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলেন, আর এর ফলেই ওর হৃদয়ের গতি থেমে যায়। কিন্তু ইনি মৃত্যুর আগের মুহূর্তে অভিশাপের কথা বলে যান। এটার কারণ কি হতে পারে? তিনি কি কিছু জানতেন, নাকি
অন্য কিছু বলতে চেয়েছিলেন। এমনও তো হতে পারে যে পুরোটাই শুনতে ভুল হয়েছে। হয়তো অত্যন্ত সাধারণ কিছু বলতে চেয়েছিলেন তিনি, ওর স্ত্রী ভুল শুনেছিল। সেটা হওয়ার সম্ভাবনাই প্রবল। হাঁটতে হাঁটতে জীবসিদ্ধি অনেকটা দূর এসে গেছিল। সূর্য অস্ত যেতে শুরু করেছে দেখে এইবার সে অতিথি নিবাসে ফেরার পথ ধরল। যেখানে তার চিন্তার জালে ছেদ পড়েছিল সেখান থেকেই আবার ভাবতে শুরু করল জীবসিদ্ধি। বৃদ্ধ আচার্যর মৃত্যুর পর অভিশাপের কথাটা আরও ছড়িয়ে যায়। অশুভ অভিশাপে সবাই বিশ্বাস করে। এরপরেই 4 জন ছাত্রর একজনের মৃত্যু ঘটে। তীব্র আতঙ্কে ছিত্রবান আয়ুরালয়ের 2য় তলার জানলা থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। অন্তত তাই বলা হয়েছে, যদিও পরবর্তী সময়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিচারে এটাও হত্যা হওয়া বিন্দুমাত্র অসম্ভব নয়। কারণ কেউ একজন যে এই ছাত্রদের পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে তা প্রমাণিত। এরপরেই তক্ষশিলায় আসে সে এবং আচার্য চাণক্য। পরবর্তী সমস্ত ঘটনার সাক্ষী তারা নিজেরাই থেকেছে। আর তার মধ্যে প্রথম বড় ঘটনা হল 2য় ছাত্র সুনাভোর হত্যা এবং 3য় ছাত্র পুষ্পলের প্রাণহানির চেষ্টা। পুষ্পলকে এই মুহূর্তে সুরক্ষিত রাখা হয়েছে, কিন্তু সে পুরোপুরি উন্মাদনার গ্রাসে চলে গেছে। এই মুহূর্তে কোনো প্রয়োজনীয় তথ্য তার থেকে পাওয়ার আশা অতি ক্ষীণ। সেই রাতেই চাণক্যর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার ঘর থেকে তন্ত্র বইটা চুরি যায়। কেউ একজন চাইছে না যে সেই বই পুরোটা অন্য কেউ পড়ুক। কেন? কি আছে তাতে? সেটা না পাওয়া গেলে কিভাবে সেই তথ্য অনুধাবন করবেন আচার্য? এরপরেই 4র্থ ছাত্রর অর্থাৎ কুমার সুভাষের ওপর প্রাণঘাতী আক্রমণের চেষ্টা হয়। সেও সতর্ক থাকার কারণে রক্ষা পেয়েছে, যদিও সেও কোনো জরুরি তথ্য দিতে পারেনি আচার্য চাণক্যকে। তবে সে একটা সম্ভাবনার কথা বলেছে যেটা জীবসিদ্ধির কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। সেটা হলো এই তক্ষশিলার বাসিন্দারাই হয়তো তাদের হত্যা করতে গোপন হত্যাকারী নিযুক্ত করেছে। তাদের কেউ হয়তো এই ধারণা দিয়েছে যে এই 4 ছাত্রর মৃত্যু ঘটলে তবেই শাপ মুক্তি ঘটবে সকলের। এই হত্যাকারী যে একজন প্রশিক্ষিত মানুষ সে বিষয়ে সন্দেহ নেই। সুনাভকে যেভাবে হত্যা করা হয়েছে তার গলার তরুণ অস্থি ভেঙে, সেটা একজন যুদ্ধকলায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির পক্ষেই সম্ভব। আর ভুলে গেলে চলবে না যে সেই হত্যাকারী কুমারের দেহরক্ষীর সঙ্গে লড়াইও করেছে, অর্থাৎ সে যথেষ্ট ভালো রকম প্রশিক্ষিত। এইবার থেকে যায় আরও অনেক প্রশ্ন। কে এই হত্যাকারী? আচার্য বিন্ধ্যাচল কি নিয়ে গবেষণা করছিলেন? যদি ধরে নেওয়া যায় যে তিনি মাদক জাতীয় কোনো উদ্ভিদ বিষয়ে গবেষণারত ছিলেন, তাহলেও প্রশ্ন আসে যে তার সঙ্গে বাকি ঘটনাগুলো কিভাবে যুক্ত? তাকে হত্যা করা হলো কেন? কে করল? সেই দিন রাতে কি এমন ঘটেছিল যে 4 জন ছাত্র এত ভয় পেল? যদি ধরে নেওয়া যায় যে আচার্য বিন্ধ্যাচলের আবিষ্কৃত কোনো বিশেষ মাদকের প্রভাবে এইখানে মানুষদের মনে এই ভয় তৈরি হয়েছিল, তবে প্রশ্ন আসে সেই মাদক কোন অলৌকিক উপায়ে এতজন মানুষের শরীরে প্রবেশ করানো হলো? কেউ বেশি ভয় পেয়েছে, কেউ কম, কিন্তু মাদকের প্রভাবের লক্ষণ বেশিরভাগ বাসিন্দার মধ্যেই বর্তমান। তার নিজের শরীরেও তা প্রভাব ফেলেছে। কিভাবে? খাবার আর জল? তার তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর যদি বা তাই হয়, তবে আচার্য চাণক্যর শরীরে সেই লক্ষণ বিন্দুমাত্র প্রকাশ পেল না কেন? তারা দুজন তো একই খাবার এবং পানীয় জল গ্রহণ করছেন সেই প্রথম দিন থেকেই। তবে কে কে আছে এই গভীর ষড়যন্ত্রর নেপথ্যে? কেন সে হত্যা করতে চায় এই ছাত্রদের?
কি তার উদ্দেশ্য? কিভাবে সে এতজন মানুষকে ভয় দেখাতে সক্ষম হচ্ছে? পুরোটাই কি যুক্তি দিয়ে ব্যাখ্যাযোগ্য, নাকি এর পেছনে সত্যিই আছে অতি প্রাকৃতর অবদান? এই সব এলোমেলো চিন্তার মাঝে ডুবে থাকতে থাকতেই নিজের ঘরের সামনে এসে পৌঁছে গেছে জীবসিদ্ধি। আচার্যর ঘরের দরজা খোলা। সেখানে এখন প্রবেশ করা সমীচীন কিনা ভাবতে থাকে জীবসিদ্ধি। তখনই ঘরের ভেতর থেকে তার নাম ধরে ডাক দেন চাণক্য। জীবসিদ্ধি, এলে? আর দেরি না করে আচার্যর ঘরে ঢোকে জীবসিদ্ধি। চাণক্য বসে আছেন তার আসনে, নিজের লম্বা টিকির চুল বাঁধছেন। জীবসিদ্ধিকে দেখে মৃদু হাসলেন আচার্য। তার চোখের তারা উজ্জ্বল, বিজয়ীর দৃষ্টি তাতে। এই দৃষ্টির সঙ্গে জীবসিদ্ধির পরিচয় আছে। রহস্যর সমাধান করতে সক্ষম হয়েছেন আচার্য চাণক্য। কোনো সন্দেহ নেই, এ সেই দৃষ্টি। উত্তেজিত হয়ে জীবসিদ্ধি প্রশ্ন করল, রহস্যর সমাধান হয়ে গেছে? কিছু জায়গা এখনো পুরোপুরি বুঝতে না পারলেও বলা চলে যে সমাধান হয়েছে। সাধু সাধু, আরও একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ আচার্য? মগধ থেকে চিঠি এসেছে। ওই উদ্ভিদের বিষয়ে আমার সন্দেহই ঠিক। চাণক্য জীবসিদ্ধির দিকে হাত বাড়িয়ে একটা ছোট্ট কাগজের চিরকুট দিলেন। সেটা নিতে নিতে জীবসিদ্ধি প্রশ্ন করল, যাক, বেশি দেরি হয়নি তবে? না, ওই কারণেই নির্দেশ দিয়েছিলাম যে এই চিঠি যেন পায়রার গলায় বেঁধে পাঠানো হয়। 4 দিন আগেই মগধ থেকে প্রশিক্ষিত পায়রা উড়িয়ে দেওয়া হয়েছে, তারিখ দেখলেই বুঝবে। আজই বিকেলে তা তক্ষশিলার পায়রা প্রশিক্ষণ কেন্দ্রে এসে পৌঁছয়। সেখান থেকেই এক দূত খানিক আগে এটা আমায় এনে দিল। চিঠিটা খুলে পড়তে শুরু করল জীবসিদ্ধি। মহামতি চাণক্য, প্রণাম গ্রহণ করবেন। আপনার নির্দেশ মতো সবকটা উদ্ভিদ পরীক্ষা করেছি, কিন্তু এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা মাত্র গাছ। সীমিত এই চিঠিতে আমি শুধু সেটার বিষয়েই লিখে পাঠালাম। উদ্ভিদটা আরব দেশের কুখ্যাত একটা মাদক জাতীয় গাছ। স্থানীয় নাম কাত বা খাত। এই পাতা সেখানকার স্থানীয়রা নেশার উদ্দেশ্যে খেয়ে থাকে। এর অত্যধিক এবং টানা বহু বছরের সেবনে অনিদ্রা, উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, দুর্বল হৃদয় এবং আত্মহননের প্রবণতা বাড়ে। বেশ কিছু ক্ষেত্রে ব্যবহারকারী বিভ্রান্তিকর দৃশ্য দেখে। অমূল প্রত্যক্ষ অর্থাৎ হ্যালুসিনেশন, অমূল প্রত্যক্ষ এবং অহেতুক ভয়ের শিকার হয়। আশা রাখি এই তথ্য আপনার উপকারে লাগবে। ইতি শাম্বপাল। পড়া শেষ করে জীবসিদ্ধি জিজ্ঞাসু দৃষ্টিতে চাণক্যর দিকে চাইল। চাণক্য উত্তর দিলেন, মগধের মাদক ও উদ্ভিদ বিশেষজ্ঞ এই শাম্বপাল। মাদক বিষয়ে তার মতো জ্ঞান খুব কম পণ্ডিতের আছে। এর নাম শুনিনি আগে। শোনোনি কারণ এ রাজপণ্ডিত নয়। সত্যি বলতে এ একজন মাদকের কালোবাজারির সর্দার। সে কি, এরকম একজনের কাছে আপনি গাছগুলো পরীক্ষা করতে পাঠিয়েছিলেন? ফুলের বিষয়ে সবচেয়ে বেশি জ্ঞান মৌমাছিরই থাকে। কিছুক্ষণ ভেবে জীবসিদ্ধি আবার প্রশ্ন করল, কিন্তু আচার্য, এতে তো বলা হয়েছে এই সব লক্ষণ শুধুমাত্র বেশি মাত্রায় এই জিনিস শরীরে প্রবেশ করলে বা বহুদিনের ব্যবহারেই দেখা দেয়। এক্ষেত্রে তবে কেন দেখা দিল? অনুমান করতে পারি আচার্য বিন্ধ্যাচল এই কাত পাতার ওপর গবেষণা করে এর প্রভাব অনেক গুণ বাড়াতে সক্ষম হয়েছিলেন। সেটারই প্রভাব আমরা দেখতে পাচ্ছি এই তক্ষশিলায়। কিন্তু তিনি তো মৃত। তবে কে রয়েছে এই হত্যা, এই ষড়যন্ত্রের নেপথ্যে? আপনি তা জানেন? মৃদু হেসে চাণক্য উত্তর দিলেন, আমি জানি। 22 তক্ষশিলা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ ঝলমল করছে প্রভাত সূর্যর কিরণে।
মৃদু বাতাস নাড়িয়ে দিয়ে যাচ্ছে আশপাশের দেবদারুর পাতাগুলো। শুকনো পাতা দুটো একটা ঝরে পড়ছে লাল পাথরের প্রাঙ্গণে। স্থান বিশ্ববিদ্যালয়ের প্রাচীন সভাস্থল। স্বয়ং মহামতি পাণিনি এই মুক্ত প্রাঙ্গণে ছাত্রদের বিদ্যাদান করতেন এক সময়ে। আজ সেখানেই জড়ো হয়েছে বেশ কিছু মানুষ। তাদের মধ্যে বেশিরভাগই তক্ষশিলার আচার্য। আচার্য বুধাদিত্য এবং আচার্য দধীচ তাদের মধ্যেই প্রথম সারিতে দাঁড়িয়ে। চাণক্য তাদেরকেই এই বিশ্ববিদ্যালয়ের বিশেষ গুরুত্বপূর্ণ মানুষদের আজকে এখানে ডেকে আনার দায়িত্ব দিয়েছিলেন। চাণক্যর ডাকে সাড়া দিয়ে প্রায় প্রত্যেকেই এসেছেন। এদের মাঝে স্বর্গীয় আচার্য ভীমরজের স্ত্রীও আছেন। চাণক্য ওকে আজকে এখানে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করেছেন। এছাড়াও দেখা যাচ্ছে আরও কয়েকটা পরিচিত মুখ। বাসব, আয়ুরালয়ের কয়েকজন চিকিৎসক তথা কর্মী এবং অন্যান্য কিছু দাসদাসী যারা নিজেরাই কৌতূহলী হয়ে এসেছে। একদিকে দাঁড়িয়ে আছে কুমার সুভাষ এবং তার দেহরক্ষী বল্লভ। দূরে বেশ কয়েকজন ছাত্র এসে ভিড় করেছে। যদিও ছাত্রদের মধ্যে শুধু সত্যকাম আমন্ত্রিত এবং তাকে এখানে থাকতে নির্দেশ দিয়েছিলেন চাণক্য। চাণক্য এই মুক্ত সভাস্থলে সবার আগে এসেছেন। তিনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন ঋজু ভঙ্গিতে। কেউ এলে তিনি করজোড়ে তাদের অভিবাদন জানাচ্ছেন। জীবসিদ্ধি ওর পাশেই দাঁড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে অনুরোধ করছে। এখন সকলেই প্রধান আচার্য ভদ্রভট্টর অপেক্ষায় আছে। কিছুক্ষণের মধ্যেই তিনিও এসে উপস্থিত হলেন। সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তিনি অশ্বত্থ গাছের ছায়ায় আসন গ্রহণ করলেন। চাণক্যর দিকে চেয়ে একবার সম্মতিসূচক মাথা নাড়লেন। চাণক্য এইবার উপস্থিত ব্যক্তিদের দিকে ঘুরে বলতে শুরু করলেন, সত্যেন ধার্যাতে পৃথিবী, সত্যেন তপতে রবি, সত্যেন বাতি বায়ুচ্চ, সর্বসত্য প্রতিষ্ঠিতম। উপস্থিত প্রত্যেকে নিশ্চুপ হয়ে চাইল বক্তার দিকে। সত্যই এই পৃথিবীর আধার, সত্যই সূর্যের তেজ এবং বায়ুর গতি। সত্য প্রতিষ্ঠার ওপরেই এই সারা জগৎ সংসার টিকে আছে। আমরা আজ সেই সত্যের সন্ধানেই এখানে সকলে একত্রিত হয়েছি। প্রথমেই আপনাদের এখানে আনার জন্যে আমি এখানে উপস্থিত প্রতিটি মানুষের থেকে ক্ষমা চেয়ে নিতে চাই। আপনাদের ব্যস্ততার মাঝেও আমার অনুরোধ রাখার জন্যে ধন্যবাদ। সময় বড় মূল্যবান, তাই আপনাদের বেশি সময় আমি নেব না। যাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় নেই সেই নবীন সদস্যদের কাছে নিজেদের পরিচয় দিয়ে রাখি। আমি বিষ্ণুগুপ্ত চাণক্য, তক্ষশিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন আচার্য। আমার সঙ্গী জীবসিদ্ধি আমার শিষ্য এবং সে নিজেও এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এই বিশ্ববিদ্যালয়ে গত কয়েক মাস ধরে ঘটতে থাকা ঘটনার ব্যাপারে আপনারা সকলেই অবগত। প্রায় 2 মাস আগে মাননীয় প্রধানাচার্য আমায় চিঠি দিয়ে এখানকার অবস্থা জানান এবং আমায় এখানে আসতে অনুরোধ করেন। তিনি আমার ওপর একটা গুরু দায়িত্ব দেন। এই মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে ঘটতে থাকা আপাত দৃষ্টিতে অতি প্রাকৃত এবং রহস্যজনক ঘটনার সমাধানের দায়িত্ব আমার ওপর বর্তান। রহস্যর নিভৃতে লুকিয়ে থাকা সত্য খুঁজে বের করতে বলেন আমাকে। গত 1.5 মাসে সেই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হয়েছে আজ আমি আপনাদের তা জানাতে চাই। শুরু করা যাক গোড়া থেকে। মাস 6 আগে ইন্দ্রজাল বিদ্যা বিভাগের 4 জন ছাত্র গ্রন্থালয় থেকে একটা অজানা পুঁথি খুঁজে পায়। তাতে তন্ত্রমন্ত্রের দ্বারা পিশাচ সিদ্ধ হওয়ার পদ্ধতি লেখা ছিল। কৌতূহলবশত তারা এক অমাবস্যার রাতে গোপনে সেই তন্ত্রক্রিয়া করে দেখার চেষ্টা করে, কিন্তু তার ফলাফল হয় ভয়াবহ, যা আপনারা সকলেই জানেন। দুর্ভাগ্য যে আমি আসার আগেই। সন্তুষ্টভাবে চাণক্য মাথা নেড়ে উত্তর দিলেন, আপনার স্বামীই বলেছেন, মৃত্যুর আগেই বলেছেন। তিনি যে শব্দটা বলেছিলেন তা সাপ, অর্থাৎ অভিশাপ নয়। কথাটা সাপ মানে
নাগ, ওকে তার অবচেতন মন বিষধর সাপ দেখিয়েছিল সেই রাতে। সেই দৃশ্য দেখেই ভয় পেয়ে ওর মৃত্যু হয়। এতে অভিশাপ বা পিশাচের কোনো সম্পর্ক নেই। কথাগুলো উপস্থিত প্রত্যেকের মস্তিষ্কে স্থিত হতে একটু সময় দিলেন চাণক্য। তারপর আবার শুরু করলেন। অতএব এই সমস্তটাকেই যদি অজানা মাদকের প্রভাব বলে ধরে নিই, তাহলে পরবর্তী প্রশ্ন আসে, সেই মাদকটা কি? এর উত্তর জানানোর আগে আপনাদের আমি আরও একটা ঘটনার কথা জানাতে চাই। 1 বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছেড়ে একজন আচার্য কাউকে কিছু না বলে চলে গিয়েছিলেন। সেই ব্যক্তি উদ্ভিদবিদ্যা এবং রসায়ন শাস্ত্রের অধ্যাপক আচার্য বিন্ধ্যাচল। কেউ জানত না তিনি কোথায় গেছেন বা কবে ফিরবেন। একদিন সকালে দেখা যায় তার বাসভবন খালি। একটা পেটি এবং সমস্ত আবশ্যিক জিনিসপত্র নিয়ে তিনি আগের দিন কোনো এক সময়ে বিদ্যালয় পরিত্যাগ করেছেন। বিষয়টায় কেউই গুরুত্ব দেয়নি। সবাই ধরে নিয়েছিল যে তিনি ফিরে আসবেন কিছুকাল পর, কিন্তু তিনি আর কোনো দিন ফিরলেন না। প্রত্যেকে ধরেই নিল যে তিনি অধ্যাপনা ছেড়ে চলে গেছেন। একটু বিরতি নিয়ে চাণক্য বললেন, 1 মাস আগে কয়েকজন ছাত্র উত্তরের জঙ্গলের খাদ থেকে কাঠের একটা পরিত্যক্ত পেটি খুঁজে পায়। সেই পেটির মধ্যে থাকা জিনিসপত্র থেকে আমার সন্দেহ হয় যে সেটা আচার্য বিন্ধ্যাচলের। আমি বিন্ধ্যাচলের পরিত্যক্ত বাসভবনটা তল্লাশি করি এবং কয়েকটা সন্দেহজনক সূত্র পাই। তার কিছু গবেষণাপত্র কেউ আগুনে পুড়িয়ে ফেলেছে। হয় তিনি নিজেই অথবা অন্য কেউ এই কাজ করেছে। আরও কিছু সূত্র থেকে আমার সন্দেহ দৃঢ় হয় যে বিন্ধ্যাচল এই প্রাঙ্গণ ছেড়ে যাননি। তাকে কেউ বা কারা হত্যা করে তার মৃতদেহ লুকিয়ে ফেলেছে এবং তার জিনিসপত্র একটা পেটিতে ভরে নির্জন জঙ্গলে ফেলে দেওয়া হয়, যাতে সকলের প্রাথমিক ধারণা হয় যে তিনি নিজেই স্থান ত্যাগ করেছেন। কিন্তু আবার প্রশ্ন থেকে যায়, ওর মৃতদেহ কোথায়? মালপত্র সমেত পেটি তার বাসভবন থেকে নিয়ে যাওয়া সহজ, কিন্তু তার মৃতদেহ নয়। দিনের বেলাতেও একজন ব্যক্তিকে একটা পেটি নিয়ে যেতে দেখলে কেউ কিছু সন্দেহ করবে না, কিন্তু মৃতদেহ, সেটা নিশ্চয়ই হত্যার জায়গা থেকে বেশি দূর নিয়ে যাওয়া হয়নি। তাহলে সেই মৃতদেহ কোথায়? চাণক্য এইবার ফিরলেন আচার্য প্রমুখ ভদ্রভট্টর দিকে। বললেন, আমায় ক্ষমা করবেন আচার্য শ্রেষ্ঠ, আরও একটা দুঃসংবাদ আমি আপনার থেকে গোপন করেছি। আচার্য বিন্ধ্যাচলের বাড়ি থেকে ফেরার পথে দৈবাৎ আমি জানতে পারি যে তার বাসভবনের কাছেই একটা পরিত্যক্ত কুয়ো আছে। মনে সন্দেহ দানা বাঁধতে সময় লাগেনি। আপনার অনুমতি ছাড়াই আমি সেই কুয়ো পরীক্ষা করিয়েছি। তাতে 1 বছর পুরনো আচার্য বিন্ধ্যাচলের মৃতদেহ পাওয়া গেছে। এখনও সেই মৃতদেহ সেখানেই আছে। এই তথ্য জানতে পেরে প্রত্যেকে উত্তেজিতভাবে কোলাহল শুরু করল। বজ্রাহতের মতো হতবাক বসে আছেন বৃদ্ধ প্রধান আচার্য। চাণক্য আরও একবার করজোড়ে ক্ষমা চাইলেন তার কাছে। 23। চাণক্য আবার সামনে ফিরে সকলের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, আমার সন্দেহ হয়েছিল যে আচার্য বিন্ধ্যাচলের হত্যার সঙ্গে নিশ্চয় পরবর্তী ঘটনাক্রমের কোনো যোগাযোগ আছে, আর সেই কারণেই আমি তার গবেষণাগার থেকে কয়েকটা অজানা উদ্ভিদ পরীক্ষা করতে মগধে পাঠাই। সেই পরীক্ষায় আমার সামনে আরও একটা তথ্য উঠে আসে। সেই সব উদ্ভিদের মধ্যে একটা বিশেষ গাছের পাতা মাদক হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই গাছের নাম কাত এবং তা পাওয়া যায় আরব দেশে। এখানে উল্লেখ করতে চাই যে আমরা বিন্ধ্যাচলের বাড়িতে কিছু আরব দেশ থেকে আনা গাছের বিনিময় রসিদ আগেই পেয়েছিলাম। অতএব আমি সহজেই এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই বিশেষ উদ্ভিদের ওপর গবেষণা করেই আচার্য বিন্ধ্যাচল এক ধরনের মাদক বানিয়ে ফেলেছিলেন। এর প্রভাব
সাধারণ মাদকের চেয়ে বেশি এবং অত্যধিক মাত্রায় একবার ব্যবহারে তা মানুষকে উন্মাদ পর্যন্ত করতে সক্ষম। এই ভয়ানক আবিষ্কারের ব্যবহার আচার্য বিন্ধ্যাচল সম্ভবত কোনো দ্বিতীয় ব্যক্তিকে জানিয়েছিলেন। তক্ষশিলার বুকে আতঙ্ক সৃষ্টি করতে সেই ব্যক্তি এই আবিষ্কারটা ব্যবহার করতে চায়, কিন্তু বিন্ধ্যাচল এই ষড়যন্ত্রে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়। একটু বিরতি নিয়ে সবার ওপর একবার চোখ বুলিয়ে নিলেন চাণক্য। প্রত্যেকে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে তার কথা। আবার তিনি কথা শুরু করলেন। এই জিনিসটাই গত কয়েক মাস ধরে এখানকার বাসিন্দাদের শরীরে একটু একটু করে প্রবেশ করানো হয়েছে। তিল তিল করে প্রতিটা মানুষ এই মাদকের প্রভাবে ভয় পেয়েছে, অতি প্রাকৃত ভয়ঙ্কর দৃশ্য দেখেছে এবং ভয়ে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। এইবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, কিভাবে এই মাদক সবার শরীরে কম বেশি প্রবেশ করানো সম্ভব হলো, অথচ কেউ জানতেও পারল না? খাবার আর জলে কোনো রকম সমস্যা নেই তা আমি নজরদারি রেখে নিশ্চিত হয়েছি। অতএব আমি ভাবতে থাকলাম যে আর কোন উপায়ে এই কাজ করা সম্ভব। কুমার সুভাষ নিশ্চিত করে আমাদের বলে যে তন্ত্রক্রিয়া করার প্রয়োজনে সে বা তার বন্ধুরা কোনো রকম মাদক জাতীয় খাবার বা পানীয় সেই রাতে গ্রহণ করেনি এবং প্রথম দিকে সব স্বাভাবিক থাকলেও যতই তাদের উপাচার এগিয়েছে ততই তাদের মনে ভয় বাড়তে থাকে, তাদের হৃদয় গতি বৃদ্ধি পেতে থাকে এবং তাদের মনে ভয়ের লক্ষণ দেখা দেয়। আমি ঠিক বলেছি তো কুমার? শেষ প্রশ্নটা যাকে উদ্দেশ্য করে করা, একাধারে দাঁড়িয়ে থাকা সেই কুমার সুভাষ সম্মতিসূচক মাথা নাড়ায়। চাণক্য আবার শুরু করলেন। এর থেকে অনুমান করা যায় যে মাদক মিশ্রিত জিনিসটা নিঃসন্দেহে সেই রাতে যজ্ঞে আহুতি দেয়া কোনো জিনিসের মধ্যে ছিল। সেটা এমন কোনো জিনিস যা সবাই রোজ ব্যবহার করে এবং সেটা সেই রাতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছিল। আরও একটা বিষয় এখানে আমায় ভাবিত করেছিল। 4 ছাত্র একই সঙ্গে সমস্ত কাজ করলেও তাদের মধ্যে কুমারের ওপর এর প্রভাব পড়েছিল সব থেকে কম। কুমারের বক্তব্য থেকে জানতে পারি 3 জন তার অনেক আগে থেকেই ভীত এবং আচ্ছন্ন হয়ে পড়েছিল। তারা চিৎকার করার অবস্থাতে পর্যন্ত ছিল না, শুধু কুমার নিজে আর্তনাদ করতে পেরেছিল। প্রশ্ন জাগে যে কুমার সুভাষের মধ্যে কি এমন বিশেষত্ব আছে যা অন্যদের নেই? কেন তার ওপর এই মাদকের প্রভাব কম? এর উত্তর কুমার নিজেই আমাদের বলেছিল। আমরা কথায় কথায় জানতে পেরেছিলাম যে কুমারের ধোঁয়া সহ্য হয় না। ধোঁয়া, হ্যাঁ, এটাই উত্তর। এই মাদক সবার শরীরে প্রশ্বাসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই তার ওপর এতদিনেও মাদকের কোনো প্রভাব পড়েনি, কারণ বিদ্যালয় থেকে সকল বাসিন্দাকে যে জিনিস দেওয়া হয় তা সে নেয়নি। সে তার নিজের সঙ্গে আনা প্রদীপের তেল, ধুনো এবং কর্পূর ব্যবহার করে এসেছে, আর এই 3টে জিনিসই সেই রাতে অতিরিক্ত মাত্রায় আগুনে আহুতি দেওয়া হয়েছিল। কিন্তু কোন বস্তু? তেল? না, তেল হওয়া সম্ভব নয়। প্রথমত, তেলের সঙ্গে কোনো জিনিস সহজে মিশিয়ে দেওয়া যায় না। দ্বিতীয়ত, তেল তো এত বছর ধরে কুমার সুভাষও ব্যবহার করে এসেছে, অতএব তেল হতে পারে না। ধুনো হতে পারে, কিন্তু অনেক সময়েই সাধারণ পুজোর কাজে ধুনো বেশি মাত্রায় ব্যবহার হয়। এই মাদক এমন কিছুতে মেশানো হয়েছে যা রোজ ব্যবহার হয় কিন্তু স্বল্প পরিমাণে। অতএব উত্তরটা সহজেই আন্দাজ করা যায়, কর্পূর। এই তক্ষশিলায় যা রোজকার ব্যবহারের জিনিস, প্রতিটি বাড়িতে সন্ধ্যাবেলায় কর্পূরের আগুন জ্বালা হয়। এর থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া আক্রান্ত করেছে মানুষদের। কর্পূরে মাদক মেশানোর আরও একটা বড় সুবিধা আছে। কাঠ পাতা থেকে নির্মিত মাদকে যদি বা কোনো গন্ধ থেকে থাকে তা কর্পূরের সুবাসে ঢেকে যায়।
নিখুঁত পরিকল্পনা। প্রতিটা মানুষ উত্তেজিত হয়ে উঠেছে। গুঞ্জন নয়, জোর গলায় লোকেরা নিজেদের বিস্ময় প্রকাশ করছে। আচার্য দধিচ প্রশ্ন করলেন, কিন্তু কে কে এই নীচ ষড়যন্ত্রর কাণ্ডারি? কে এই অপরাধী আচার্য? মাদকের উৎস এবং তা মানুষের শরীরে প্রবেশ করানোর পদ্ধতিটা বুঝতে পারলেই অপরাধীকে চিহ্নিত করা আর কঠিন থাকে না। আচার্য বিন্ধ্যাচলের গবেষণার কথা কে জানতে পারে? অবশ্যই সেই ব্যক্তি যে তার সহকারী ছিল একসময়ে। কর্পূরে মাদক সেই মেশাতে পারে যার সে সুযোগ ছিল, যে নিয়মিত এই প্রাঙ্গণের প্রতিটা বাড়িতে তেল, কর্পূর ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেয়। উপস্থিত প্রতিটা মানুষের দৃষ্টি একজনের ওপর নিবদ্ধ হয়েছে, দূরে এক কোণায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে। প্রধান আচার্যর মুখ থেকে অস্ফুটে নামটা বেরিয়ে এলো, বাসব। সে কিন্তু অন্যদের দিকে দেখছে না, সে চেয়ে আছে চাণক্যর দিকে। জীবসিদ্ধির যেন মনে হলো তার পোড়া ঠোঁটের কোণায় হাসি খেলছে। এইবার মুখ খুলল বাসব। স্বরে তার কোনো রকম উত্তেজনার চিহ্ন নেই। শীতল কণ্ঠে বলল, আমায় আপনার সন্দেহ প্রথম কবে হলো আচার্য? মৃদু হেসে চাণক্য উত্তর দিলেন, অনেক আগেই তোমায় সন্দেহ হয়েছিল বাসব। তুমি অত্যন্ত বুদ্ধিমান হলেও একটা ভুল করে ফেলেছিলে। তোমায় যখন আমি প্রশ্ন করেছিলাম যে এই প্রাঙ্গণে তুমি কোনো ভয়াবহ দৃশ্য দেখেছ কিনা, তখন তুমি আমায় একটা মন গড়া কাহিনী শুনিয়েছিলে। তুমি বলেছিলে যে একদিন রাতে জলাশয় থেকে তুমি পিশাচ মূর্তিদের উঠে আসতে দেখেছিলে, আর সেটাতেই তোমার মিথ্যা ধরা পড়ে যায়। কারণ একটু ভাবলেই বোঝা যায় যে 4 জন ছাত্রবাদে বাকি সবাই ভয়াবহ দৃশ্যগুলো দেখেছে নিজেদের বাড়িতে, বন্ধ ঘরে। 4 ছাত্রর কথা আলাদা, তারা বেশি মাত্রায় বিষাক্ত কর্পূরের ধোঁয়া প্রশ্বাসের সঙ্গে প্রবেশ করিয়েছিল। কিন্তু তোমার তো সেই রকম কিছু ঘটেনি। তুমিই একমাত্র ব্যক্তি যে বলেছিলে খোলা আকাশের নিচে তুমি ভয় পেয়েছ। আমার সেই দিনই সন্দেহ হয় যে তুমি মিথ্যা বলছ। হেসে উঠল বাসব, আপনি সত্যি বুদ্ধিমান আচার্য। আপনি যেদিন এসেছিলেন সেই দিনই আমি জানতাম যে আপনি আমায় ধরে ফেলবেন। চাণক্য একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার আরও ধারণা ছাত্রর এই দুর্গতির জন্যেও তুমিই পরোক্ষভাবে দায়ী। তুমি গত অনেক মাস ধরে বাসিন্দাদের শরীরে ধীরে ধীরে বিষাক্ত মাদক প্রবেশ করিয়েছ। 6 মাস আগে যখন কয়েকজনের মধ্যে তার লক্ষণ দেখা দিতে শুরু করল, তখন তুমি আরও একটা ষড়যন্ত্র করলে। গ্রন্থাগারে তোমার কাজের দায়িত্ব থাকতো তা আমরা আগেই শুনেছি। আমার অনুমান সেই সময়ই তুমি লক্ষ্য করো যে 4 জন ছাত্র বেশ কয়েকদিন ধরে গুপ্তবিদ্যার বই খুঁজছে। তোমার মাথায় কুবুদ্ধি আসে। তুমি একটা অতি সাধারণ তন্ত্র পুঁথি খুঁজে বের করো, তার সামনের পৃষ্ঠা সরিয়ে ফেলো যাতে কেউ বুঝতে না পারে যে এই পুঁথি আসলে বিশ্বাসযোগ্য নয়। তারপর সেটা এমন জায়গায় রেখে দাও যাতে পরের দিন 4 জনের মধ্যে কেউ একজন এলেই সেটা খুঁজে পাবে। সামনের পাতায় সেটার নাম বা লেখকের নাম না থাকায় স্বাভাবিকভাবেই তাদের কিশোর মন সেটাকে প্রাচীন প্রামাণিক পুঁথি ধরে নেবে। পরবর্তী ঘটনা একেবারে তোমার পরিকল্পনা অনুযায়ী ঘটে। তারা সেই বই দেখে একটা সম্পূর্ণ অবাস্তব তন্ত্রক্রিয়া করতে যায়। অতিমাত্রায় কর্পূর ব্যবহারে তারা ভয় পায়। সবাই ধরে নেয় যে তাদের মনের ভয়ের উৎস এই তন্ত্রক্রিয়ার ফলে মুক্ত হওয়া পৈশাচিক অলৌকিক শক্তি। একটু বিরতি নিয়ে আবার বললেন, এই ঘটনার আগেই অনেক মাস ধরে 3 জন ছাত্র শরীরে মাদক ছিল। বহুদিন ধরে রক্তে এই বিষ মিশে যাওয়ার ফলে তাদের শরীর আগে থেকেই দুর্বল ছিল। তাই সেই রাতে অত্যধিক বিষাক্ত ধোঁয়া প্রবেশ করার ফলে তারা উন্মাদ হয়ে যায়। কিন্তু কুমার সারা জীবন কোনো ধোঁয়া সৃষ্টিকারী জিনিস ব্যবহার করেনি।
সেই কারণে তার রক্তে সেই রাতের আগে অবধি কোনো রকম মাদক ছিল না। তার ওপর শুধুই আহুতি দেয়া অতিরিক্ত কর্পূরের ধোঁয়া প্রভাব ফেলে। সেই কারণেই তার ওপর এর প্রভাব ছিল অনেকটা কম। তাই বাকি 3 ছাত্র মানসিকভাবে আক্রান্ত হলেও কুমার সুস্থ হতে পেরেছে। তা এরপর যখন জানতে পারলে যে আমরা এখানে আসছি, বিশ্বাসযোগ্যতার সুযোগ নিয়ে তুমি আচার্য প্রমুখর কাছে আর্জি জানালে যে তোমায় যেন আমাদের সাহায্যের জন্য নিযুক্ত করা হয়। প্রধান আচার্য তাতে রাজি হলেন। তোমার উদ্দেশ্য ছিল আমাদের কার্যকলাপের ওপর নজর রাখা, কিন্তু তোমার ওপর আমার সন্দেহ হতেই আমি তোমায় এড়িয়ে গিয়ে অনুসন্ধান শুরু করি। তুমি যে ভয়ঙ্কর খেলা গত 1 বছর ধরে খেলে এসেছ তা আজকে শেষ হলো। চাণক্য থামতেই সবাই একসঙ্গে বলে উঠল, সাধু সাধু। 2 জন সৈনিক এসে বাসবকে ধরেছে ইতিমধ্যে, যদিও সে নির্বিকার। প্রধান আচার্য উঠে দাঁড়িয়ে অভিবাদন জানানোর ভঙ্গিতে বললেন, বিষ্ণুগুপ্ত, তুমি আরও একবার প্রমাণ করলে যে তুমিই শ্রেষ্ঠ। প্রমাণ করলে যে তোমার সাহায্য চেয়ে আমি ভুল করিনি। তক্ষশিলা তোমার প্রতি আজীবন ঋণী থাকবে। চাণক্য তাকে থামালেন। একটু অপেক্ষা করুন আচার্য শ্রেষ্ঠ, সম্পূর্ণ রহস্যর সমাধান এখনো হয়নি, এখনো অনেক বাকি রয়ে গেছে। যে সেই বাকিটুকু নিয়ে পরের দিন আসছি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।